আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি সঙ্গীন প্রণয়শক্তি গল্পের পর্ব নম্বর 2 দিয়ে। লিখনীতে সুরাইয়া রাফা। সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং মুক্তমনাদের জন্য। বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্দ ঝিরিঝিরি বাসন্তিক হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা, তবুও মাথার ওপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করেও এখনো যায়নি। তার আগেই সূর্যিমামা তার প্রখরতা দিয়ে ধরণী উত্তপ্ত করে ফেলেছে। সূর্যের তীর্যক রশ্মিতে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে অরু আর নীলিমাও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? তার স্বরে কেমন জিজ্ঞেস করে নীলিমা। অরুও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট। নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকেই পায় অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে অরুর মুখ চেনা চেনা আসে কিনা সন্দেহ। কীভাবেই বা থাকবে? ভার্সিটি জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্সের জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু। তবুও আপার বকুনি ঝুঁকুনি খেয়ে মাসের মধ্যে 2-1 বার পা রাখে ভার্সিটি চত্বরে। যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যামপুরুষকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদমাঝারে স্ক্যান করে নিলেই শান্তি ওর। নীলিমার কথার প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে এই পানি এগিয়ে দিলে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি। এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞেস করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছে আসছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলে তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল। তাছাড়া কেন আসতে পারিনি সেটা তুই জানিসই, তাহলে নতুন করে প্রশ্ন কেন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রদের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে শুনেছি। ওরও সচকিত প্রশ্ন ছুড়ল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। ওরও চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্বস্তির লেশমাত্র ওর মুখশ্রীতে নেই। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ও আদৌ কি ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। তবুও থমথমে মুখে ছোট্ট করে ওরও জবাব দেয়, ও। এইটুকু শব্দ উচ্চারণে ওরুর অগ্নিস্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যা হাসিটা ঠিকই ধরে রাখলো। কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্পাথি করানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরু নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। অরুর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার কাছে ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছুই নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় অরুর দিবাস্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে আসতে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে একধ্যানে তাকিয়ে তিথি বলে,
কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জ্বলজ্বল করছে তার। মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। ওরও চোখ বন্ধ করে বলতে পারে এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়া কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতেই সবাই একযোগে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে নিখিলও একটু থামল। সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে অরু নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়েছে ওর শরীরটা। আরে অরোরা না? নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় অরু। হ্যাঁ সূচক মাথা নাকিয়ে ঝাঁকিয়ে বলে, জি ভাইয়া। ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরও একবার হোঁচট খায় অরু। নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে অরুকে, উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল অরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে সে। আসলে কি করবে বা কি বলবে ও কিছুই ঠাউর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনই অবাক। যে মেয়ে কাট কাট কথার জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বেড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচবোধ করছে দেখে নিখিল আর দাঁড়ায় না। সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে, স্টুপিড একটা, এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল তোর কাছে, আর তুই কি করলি? হাপলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। অরু জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা ভনভন করে ঘুরছে। গলা তার নিম পাতার মতো তেতো হয়ে এসেছে। চারিদিক ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে ও। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটে অরু বলে, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবি মানে? অ্যাটেন্ডেন্সটা অন্তত অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় অরুর ভেতরের তেতো ভাবটা বেরিয়ে এলো। মাথাটা ঝাঁঝিয়ে উঠল। অরু চটে গিয়ে বলল, বলেছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিককুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অনুর জীবনের এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপরই বিদায় হবে। আজমেরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিনরাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরামায়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতিমাস্তান, যার দরুন তার ছেলেপেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুপুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছুই বলতেন না। অনু বা অরু একটু গাইগুই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সব কিছু এভাবেই চলছিল। কিন্তু আজমেরি শেখ একেবারে বিছানায় শয্যায় চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখা তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি মারায়নি ওদের মামা। বরং 2 দিন পর পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিনরাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কী হবে? আজ বা কাল এবারে ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায়, তাহলে তো একটা কুল হবে। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। অরু বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে? কি অপরাধ ওদের? অনুর রাগের ঘট এমনিই পরিপূর্ণ। এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায় ওর। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানোর কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানেই ঝামেলা আর অশান্তি।
হল অলু অরু হল রুমের চারদিকে চোখ বোলায়। অনু কোথাও নেই। যাক, তার মানে আপা এখনও হসপিটালে। যাক, ভালোই হয়েছে। ওর মামি ডাইনিংয়ে বসে আঙুর চিবাচ্ছে। রেজা কাউচে বসে পায়ের ওপর পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। অরু সবটাই দেখল, তারপর না দেখার ভান করে দোতলার দিকে পা বাড়ালো। দুটো সিঁড়ি মরাতেই পেছন থেকে ডাক পড়ল মামির। কিরে, দেখলি আমরা এখানে বসে আছি, তাও ঢ্যাং ঢ্যাং করে ওপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না নাকি? আর আমার বৌমা কোথায়? অরু চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথা উত্তর দিতে হবে। কি বলা যায়? অরু পিছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে আছে। করে নে, আরামায়েশ যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাট ধরে বের করে দেবে। অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দিই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় অরুণ নেতিয়ে পড়ার রাগটা আবারও তরতর করে ঝাঁঝিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুর চিবোচ্ছ, ওটাও কিন্তু এ বাড়ির ছোট সাহেবের টাকা দিয়ে কিনা মামি। তাছাড়া জামশেদজান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিল্যের হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে ভালোই খই ফুটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দু বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলো কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, খুব বড়জোর 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলেছে এবার। আমার মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গা জ্বালানো হাসি ছুড়লেন অরুর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান কৃতিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরু। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটি কথাও বের হচ্ছে না। কে রে? মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে এটা ভাবতে পারিনি অরু। ও সামনের দিকে আরও একবার চোখ বোলালো। কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ, মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এরা। ও আরও এক মুহূর্তও দাঁড়ালো না। সিঁড়ি ডিঙিয়ে দোতলার রুমের দিকে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারিদিকে জংলা আবরণের মতো ঘিরে রেখেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমা আর তিথির মতো যদি জীবনটা স্বাভাবিক হলো না কেন ভাবছে ওরু। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানাপোড়েন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে ওরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু। মায়ের অসুস্থতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার মতো সুযোগ অরুর হয়নি। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে। তাই শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেগে না বসলেও মিষ্টির রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতে অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটে চলেছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যেস অরুণ নেই। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর ও দৌড়ে রাস্তা পার হবে।
অনেকে তো গাড়ির ফাঁকফোকর দিয়েই চলে যাচ্ছে, কিন্তু অরুর সাহস কুলাচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পিছাচ্ছে। এভাবেই লেফট রাইট চলতে থাকলো প্রায় আধ ঘন্টা। অরু বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে? পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পিছনে ঘুরল অরু। দেখল মুখের টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করছে লোকটা। অরু থ মেরে আছে, হা না কিছুই বলছে না। অরু থ মেরে আছে, হা না কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিতেই কুপকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল, এই অন্তু, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল, জি ভাই দিচ্ছি। ব্যাস, তখনই ছিল ভালো লাগার শুরু। অরু বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় অরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুরে কিংবা মরচে যাওয়া বিকালে ক্যাম্পাসের এথায় সেথায় তাকেই খুঁজে বেড়াতো দুটো চোখ। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠত মুখের কোণে মিষ্টি হাসি, যা এখনও চলমান। কখনো কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। অরু এও জানে না নিখিল তার নামটা জানলো কি করে। তবে নিখিলের বায়রাটা সবই অরুর জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে, 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরা নামটা হয়তো ভুলেই যাবে ও। আর কখনো দেখা হবে কি না তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখের কার্নিশ বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও, তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিই। বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বেশি বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনছে।